সময়টা তখন 1980-র দশক। ক্যাপ্টেন রিক জাহাজে করে ইংল্যান্ড থেকে আমেরিকার নিউ ইয়র্ক শহরের দিকে যাচ্ছিল। এই জাহাজে 2জন বাচ্চা ছিল। তাদের বয়স হবে 8 থেকে 10 বছর। কিন্তু এই যাত্রা তাদের জীবনে বিশাল কাল হয়ে দাঁড়ায়। সমুদ্রের মাঝ বরাবর যেতে যেতে সমুদ্রের মাঝে কোনো এক কারণে জাহাজের মধ্যে আগুন লেগে যায় এবং জাহাজের ভিতরে পানি ঢুকতে থাকে এবং জাহাজটি তলিয়ে যেতে থাকে। জাহাজে থাকা সকলে মারা যায়, শুধুমাত্র 3জন ব্যক্তি বাদ দিয়ে। সেই 3জন ব্যক্তি হলো জাহাজে থাকা বাচ্চা দুটি এবং জাহাজে থাকা এক ব্যক্তি। জাহাজে থাকা মানুষটি বাচ্চা দুটিকে নিয়ে একটি নির্জন দ্বীপে আশ্রয় নেয়। এরপর তারা নির্জন দ্বীপে 20টি বছর কাটিয়ে দেয়। আর এই 20টি বছর তারা কিভাবে কাটিয়েছিল সেই নিয়ে আজকের ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন, যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। মুভিটি এক্সপ্লেন করার পূর্বেই আপনাদের জানিয়ে রাখি, এই মুভিটির নাম হচ্ছে ব্লু লাগুন। এই মুভিটি আমি 2টি পার্ট করেছি। আজকে আমি প্রথম পার্টটি এক্সপ্লেন করব, আর এই এক্সপ্লেন থেকে যদি আপনাদের ভালো সাড়া পাই তাহলে আমি দ্বিতীয় পার্টটি নিয়ে আলোচনা করব। গল্পের শুরুতে সমুদ্রের মাঝে আমরা একটি বিশাল জাহাজ দেখতে পাই। জাহাজের মধ্যে অনেক লোকই ছিল। সেই লোকগুলোর মধ্যে 2জন বাচ্চাকে আমরা আলাদাভাবে দেখতে পাই। আর এই বাচ্চা দুটির মধ্যে একজনের নাম হচ্ছে জেরি এবং অন্যজনের নাম হচ্ছে টপ। তারা 2জন ভাই বোন, কিন্তু আপন নয়, দূর সম্পর্কের ভাই বোন। তারা 2জন জাহাজের এক কোণে গল্প করছিল। ঠিক এমন সময় রিক নামক এক ব্যক্তি তাদের সামনে চলে আসে। এসে দেখে তারা জাহাজের কিনারে বসে গল্প করছিল। বাচ্চা দুটিকে সেখানে দেখে লোকটি অনেক ভয় পেয়ে যায়, কারণ সেখান থেকে তারা যে কোনো সময় সমুদ্রে পড়ে যেতে পারে। এরপর লোকটি তাদেরকে সতর্ক করে দেয় যেন তারা এরকম কাজ আর না করে। এরপর আমরা জানতে পারি লোকটি আর কেউ নয়, লোকটি হলো ওই বাচ্চা দুটির দাদা। বাচ্চা দুটির বাবা মা কোনো এক দুর্ঘটনায় মারা যায়। এরপর তার দাদা তাদেরকে লালন পালন করে। এজন্য তাদের দাদা তাদেরকে নিয়ে অনেক দুশ্চিন্তা করে, কারণ সে যদি মারা যায় তাদেরকে দেখার মতো আর কেউ নেই। কে তাদের দেখাশোনা করবে, কে তাদের লালন পালন করবে, এই চিন্তা সে সবসময় করত। এরপর জেরি এবং টপ তার দাদাকে জিজ্ঞেস করে যে আমরা আমার মা বাবার কাছে কবে যাব। এই কথাটি জিজ্ঞেস করার পর নিশ্চয় আপনারা বুঝতে পারছেন তারা এখনো জানেই না যে তাদের বাবা মা বেঁচে নেই। এরপর ক্যাপ্টেন রিক তাদেরকে বলে, তোমরা যখন বড় হবে তোমরা ঠিকই তোমার বাবা মাকে খুঁজে নিতে পারবে। এরপর ক্যাপ্টেন বাচ্চা দুটিকে সমুদ্রের প্রাণী দেখিয়ে তাদের বাবা মায়ের কথা ভুলিয়ে রাখেন। এভাবে সমুদ্রের মাঝে অনেকটা সময় পার করে দেয়। এরপর তারা বাহির থেকে ভিতরে চলে যায়। এরপর টপ জাহাজে থাকা কেবিনে একটি স্টাফের রুমে চলে আসে। সেখানে থাকা ব্যক্তিগত ছবিগুলো টপ একটি একটি করে দেখছিল। টপ ছবিগুলো দেখতে দেখতে জেরিও সেখানে চলে আসে। কিছুক্ষণ পর সমুদ্রের মাঝে কোনো এক সমস্যার কারণে জাহাজের মধ্যে আগুন লেগে যায়। এরপর জাহাজের ভিতরে পানি ঢুকতে থাকে এবং জাহাজটি ডুবে যায়। এরপর টপ এবং জেরিকে নিয়ে একজন ব্যক্তি ছোট একটি নৌকা নিয়ে তারা নৌকার ভিতরে বসে পড়ে এবং তারা বেঁচে যায় এবং জাহাজে থাকা সকলেই সেখানে হয়তোবা মারা যায়। বাচ্চা দুটি এবং লোকটির সামনে সেখানেই জাহাজটি ধ্বংস হয়ে যায়। যে লোকটি বেঁচে যায় তার নাম হলো ফরিদ। ফরিদ ভাবতে থাকে জাহাজের ভিতর বোধহয় বাচ্চা দুটির মা বাবা ছিল। বাচ্চা দুটি এখন কি করবে? তারা তো এখন অসহায় হয়ে গেল। লোকটি নৌকার মধ্যে ভাসতে থাকে এবং ভাবতে থাকে। সমুদ্রের মাঝ দিয়ে তারা যেতে থাকে, তারা কোনো কিনারা খুঁজে পায় না। এভাবে তাদের অনেকটা সময় পেরিয়ে যায়। এরপর তারা সমুদ্রের মাঝে একটি আইল্যান্ড দেখতে পায়। এরপর সে নৌকা নিয়ে দ্রুত আইল্যান্ডের দিকে ছুটে যায়। এরপর সে দেখতে পায় এটি একটি নির্জন জায়গা এবং আইল্যান্ডটি দেখে ফরিদ বুঝে যায় যে এখানে কোনো মানুষ বসবাস করে না। আমাকে এখন এই দ্বীপের মাঝে এই অসহায় বাচ্চাদের নিয়ে থাকতে হবে, যতদিন পর্যন্ত না কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এরপর ফরিদ বাচ্চাদের নিয়ে সেখানেই থাকতে থাকে। এরপর ফরিদ সবকিছু সেখানে গুছিয়ে নেয়। তারা সেখানে মাছ ধরা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফল ফ্রুট তারা সেই জঙ্গল থেকেই পেত এবং এভাবেই তারা জীবনযাপন করতে থাকে। আর এই দ্বীপের মাঝে খাবারের কোনো অভাব নেই। আর সেখানে তারা বসবাস করার জন্য তারা বিভিন্ন ধরনের গাছের লতাপাতা দিয়ে ঘর বানিয়ে নেয়। সারাদিন তারা খাবারের ব্যবস্থা করে এবং রাত হলে তারা তাদের বানানো ঘরে ঘুমিয়ে পড়ে। পরের দিন দিনের বেলায় জেরি খাবার সংগ্রহ করতে যায় এবং একটি ফলের গাছ দেখতে পায়। জেরি জানতো না যে এই ফল খেলে কেউ আর বাঁচতে পারে না। জেরি ফলটি খাওয়ার জন্য মুখে ঢুকায়। ফরিদ সেটা দেখতে পায় এবং দ্রুত সেখানে ছুটে আসে এবং মেয়েটিকে বাঁচিয়ে নেয়। এরপর জেরি এবং টপকে সে সতর্ক করে দেয়
এরপর যেন তারা আর এই ধরনের ফল না খায়। জেরিন এবং টপকে সে সাঁতারও শিখিয়েছে। এরপর তারা সমুদ্রের মাঝে সাঁতারও কাটতে শুরু করে। এভাবেই কয়েকটি মাস কেটে যায়। হঠাৎ একদিন ফরিদ খাবার খুঁজতে খুঁজতে দ্বীপের ওপারে চলে যায়, যেখানে সে কোনোদিনও আসেনি। আর সেখানে সে ঘুরতে ঘুরতে দেখতে পায় কে যেন সেখানে একটি দেবীর মন্দির বানিয়েছে। আর সেই মন্দিরের সামনে কাটা কয়েক পিস মাংসের টুকরো ছিল। সে ভাবে হয়তোবা এখানকার কোনো প্রাণীর হবে, কিন্তু না, সে ভালো করে লক্ষ্য করে দেখে এটা কোনো বন্য প্রাণীর মাংস নয়। জীবিত কোনো মানুষকে জবাই করে এই মন্দিরের সামনে উৎসর্গ করা হয়। কিন্তু কে বা কারা এই কাজটি করে সে কিন্তু কিছুই জানে না, এবং সে বুঝতেও পারছিল না। এজন্য সে অনেক ভয় পেয়ে যায়। এরপর সে দ্রুত সেখান থেকে দ্বীপের মাঝে আবারও ছুটে আসে। ছুটে এসে তাদেরকে এবং রাতের বেলা ফরিদ টপ এবং জেরিকে ভালো করে বুঝায় তারা যেন দ্বীপের ওপারে না যায়। সে তাদেরকে বলে দ্বীপের ওপারে ভয়ঙ্কর সব জানোয়ার বসবাস করে, যারা মানুষকে মেরে ফেলে। আর তোমরা যদি সেখানে যাও তোমাদেরকেও ধরে তারা মেরে ফেলবে। ফরিদের কথা জেরি এবং টপ মেনে নেয় এবং তারা কথা দেয় তারা দ্বীপের ওপারে আর কখনোই যাবে না। এভাবে দিন পেরিয়ে মাস আসে, মাস পেরিয়ে বছর, এভাবেই কাটতে থাকে এবং তারা দেখতে থাকে এই দ্বীপের পাশ দিয়ে অনেক বড় বড় জাহাজ পারাপার হয়, কিন্তু জাহাজগুলো কিনারা থেকে অনেক দূরে, তাই তাদেরকে কেউ দেখতে পায় না। হঠাৎ একদিন সকালবেলা জেরি এবং টপ জেগে দেখে ফরিদকে তারা আর কোথাও দেখতে পায় না। দ্বীপের চারপাশে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোনোভাবেই তাকে আর দেখতে পায় না। তারা তাকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তাকে আর খুঁজে পায় না। জেরি এবং টপ একটি নৌকা নিয়ে পাশের একটি দ্বীপে চলে যায় এবং পাশের দ্বীপে গিয়ে তারা ফরিদকে পড়ে থাকতে দেখে। লোকটি অতিরিক্ত মদ্যপান করার কারণে মারা যায়। আপনি হয়তো ভাবতেছেন এই দ্বীপের মাঝে তারা মদ কোথায় পেল। আসলে এখানে এক ধরনের একটি গাছ পাওয়া যায়, আর সেই গাছের ফলের রস থেকে মদের মতো স্বাদ পাওয়া যায়। কিন্তু মানুষের শরীরের জন্য এই ফল অনেক ক্ষতিকর, যেটা আপনি আপনার সামনেই দেখতে পাচ্ছেন। ফরিদকে এভাবে পড়ে থাকতে দেখে জেরি জ্ঞান হারিয়ে ফেলে। এরপর টপ জেরিকে নিয়ে তাদের আগের দ্বীপে চলে আসে। এখন তাদেরকে এই দ্বীপের মাঝে একাই থাকতে হবে। এটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না, আর মেনে নিতে না পারলে কিছু করার নেই। তাদেরকে এখন এভাবেই থাকতে হবে, কারণ তাদের ভাগ্যে এটা লেখা ছিল। ইতিমধ্যে ফরিদ তাদেরকে সবকিছুই শিখিয়ে দিয়েছে যে কিভাবে কি করতে হবে, আর কিভাবে দ্বীপের মাঝে জীবনযাপন করতে হবে, কিভাবে তারা খাবার সংগ্রহ করবে। এখানে তারা দুজন দুই রকমের কাজ বেছে নিয়েছিল। জেরিনের কাজ ছিল সে বাড়িতে কাজ করবে, এবং টপের কাজ ছিল সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসবে এবং প্রতিদিনের খাবারের কোনো ব্যবস্থা করা। এভাবেই তাদের দিনগুলো ভালোভাবেই পার হচ্ছিল। এভাবে দেখতে দেখতে অনেক বছর পার হয়ে যায়। এখন তারা আগের মতো আর ছোট নেই, এখন তারা অনেক বড় হয়ে গেছে এবং তাদের মাঝে তারা শারীরিক পরিবর্তন দেখতে পায়। তারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তাদের শারীরিক পরিবর্তন ঘটতে থাকে, কিন্তু তারা হিউম্যান সাইকোলজিক্যাল বিষয়গুলো সম্পর্কে তারা অবগত ছিল না, কারণ ওইসব বিষয়গুলো তাদেরকে কেউ শেখায়নি। কিন্তু টপ জেরির উপর মাঝে মাঝেই অ্যাট্রাক্ট হয়ে পড়তো, কিন্তু টপ জেরিকে এ কথা কখনোই বলেনি। আর টপ মনে মনে ভাবতে থাকে এটা হয়তো বা কোনো ভুল ধারণা হতে পারে। কিন্তু অপরদিকে জেরি টপের কাছে আসতে আনইজি ফিল করে। তারা দুজনেই বুঝতে পারে না তাদের সাথে এমনটা কেন হচ্ছে। তাই জেরি টপকে তার অস্বাভাবিক পরিবর্তনের কথাগুলো বলে এবং তারা দুজনেই বলতে থাকে আমাদের মাঝে হয়তোবা কোনো রোগ লুকিয়ে আছে, কারণ আমি মাঝে মাঝেই তোমার উপর অ্যাট্রাক্ট হয়ে পড়ি। এবং জেরি টপকে বলে আমরা বোধহয় ফরিদের মতো দুজনেই মারা যাব, তোমার এই বিষয়ে কি মনে হয়? জেরির মুখে একথা শুনে টপ কিছুই বলে না, সে চুপ করে থাকে। জেরি টপকে এই ধরনের কথা অনেক সময় বলতো, কিন্তু টপ জেরির এই কথাগুলো গায়ে লাগাতো না। জেরির মুখে এই ধরনের কথা শুনে টপ অনেক লজ্জা পেত। এভাবে তাদের সময় পার হতে থাকে। হঠাৎ একদিন জেরি দ্বীপের বিপরীতে যায়, যেখানে ফরিদ যেতে নিষেধ করেছিল। তার কথা না শুনে জেরি সেখানে পৌঁছে যায়। জেরি সেখানে যেয়ে বিশাল একটি মূর্তি দেখতে পায়। জেরি সেখানে মূর্তিটির দিকে ভালোভাবে লক্ষ্য করে। সে ভালোভাবে লক্ষ্য করে মূর্তির উপর থেকে রক্ত বয়ে পড়ছে। এটা দেখা মাত্রই জেরি ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে এবং সেখান থেকে দৌড়ে টপের কাছে চলে আসে এবং জেরি টপকে সবকিছু খুলে বলে যা কিছু সে জঙ্গলের মাঝে দেখেছিল। জেরি তখন টপকে বলে এই মূর্তি হয়তো বড় কোনো ঈশ্বরের হবে, এজন্য আমাদের সেখানে গিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করা দরকার, তাহলে হয়তো ঈশ্বর আমাদের কোনোভাবে সাহায্য করবে। কিন্তু টপ জেরির কথায় সেখানে যেতে চায় না, কারণ ফরিদ মারা যাওয়ার সময় তাদেরকে সেখানে যেতে নিষেধ করেছে, কারণ তাকে দেওয়া ওয়াদা টপ ভাঙতে চায় না। এরপর তাদের মাঝে এই নিয়ে অনেক কথাবার্তাই হয়। টপ যখন জেরির কথা শুনে না, এরপর জেরি টপের কথাই মেনে নেয়
এরপর জেরি টপকে বলে, আমি আর সেখানে আর কখনোই যাব না। হঠাৎ একদিন রাতের বেলা জেরি যখন ঘুমাইতেছিল, টপ তখন লুকিয়ে লুকিয়ে জেরিনকে স্পর্শ করার চেষ্টা করছিল। কারণ সাইকোলজিক্যাল হরমোনের কারণে টপ আর নিজেকে থামিয়ে রাখতে পারে না, কারণ শারীরিক পরিবর্তনের কারণে তার সাথে এমনটা হচ্ছিল। এরপর জেরি জেগে যায় এবং তার সাথে এমনটা করতে বারণ করে এবং টপকে জেরি অনেক গালিগালাজ করে। পরের দিন সকালবেলা টপ যখন মাছ শিকার করতে যায়, এমন সময় তাদের সামনে একটু দূরে একটি জাহাজ দেখতে পায়। অনেক বছর পরে এদিক দিয়ে জাহাজ যাইতেছিল। এরপর টপ জেরিকে দ্রুত আগুন জ্বালানোর ব্যবস্থা করতে বলে, যেন তারা জাহাজের লোকগুলোকে সিগন্যাল দিতে পারে। কিন্তু জেরি টপের কথায় কোনো কিছুই করেনি। এরপর টপ দেখতে পায় জাহাজটি তাদের থেকে অনেক দূরেই চলে গেছে। তারা চাইলেও এখন আর জাহাজটিকে সিগন্যাল দিতে পারবে না। এজন্য জেরির উপর টপ অনেকটাই রেগে যায়। এই বিষয়টি নিয়ে তাদের মাঝে অনেক ঝগড়া লেগে যায়। এরপর জেরি টপকে বলে, আমাদের বর্তমান ঠিকানা এটাই, আর আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না। কিন্তু অন্যদিকে টপের চিন্তাধারা একেবারেই আলাদা। টপ দ্বীপের মাঝে আর থাকতে চায় না, কারণ তার মনে হচ্ছে তার দাদা এখনও বেঁচে আছে। এজন্য টপ তার দাদার কাছে আবারও ফিরে যেতে চায়। কিন্তু জেরি এখান থেকে কোনোভাবেই যেতে চায় না। তাই তাদের মাঝে এই বিষয় নিয়ে ঝগড়া লেগে থাকে। ঝগড়া করার সময় জেরি একটি নারকেল ছুঁড়ে মারে টপের দিকে। এর ফলে টপ অনেক আঘাত পায়। এরপর তারা বাড়িতে চলে আসে। টপ বাড়িতে ফিরে এসে জেরির জিনিসপত্রগুলো সব ছুঁড়ে মারে এবং জেরিকে চিৎকার করে বলতে থাকে, তুমি আজ থেকে আর এখানে থাকতে পারবে না। তোমার রাস্তা তুমি এখন নিজেই বেছে নাও। তোমার সাথে আমার আর এখন কোনো আর সম্পর্ক নেই। কিন্তু জেরি টপকে উল্টো জবাব দেয়। জেরি বলে, এই বাড়ি বানাতে আমি নিজেও তোমাকে সহায়তা করেছি। এই বাড়ির অর্ধেক ভাগ আমি নিজেও পাই। জেরি এটা বারবার বলার পরেও টপ তার কোনো কথাই শোনে না। টপ জেরিকে ঘরের বাইরে বের করে দিয়ে ঘরের দরজা লাগিয়ে দেয়। সেই দিনের রাতটি জেরিকে বাহিরেই কাটাতে হয়, কারণ সে তো টপের সাথে ঝগড়া করে পারবে না। পরের দিন সকালবেলা জেরিন যখন সমুদ্রের তীরে হাঁটতেছিল, জেরিন না দেখে ভুল করে সমুদ্রে স্টোন মাছের গায়ে পা দেয়, যার ফলে মাছের কাঁটা তার পায়ে লেগে যায় এবং সে অনেক অসুস্থ হয়ে যায় এবং পায়ের ব্যথায় ছটফট করছিল এবং জেরি চিৎকার করতে থাকে। টপ এটা শুনে দ্রুত তার কাছে ছুটে আসে এবং তাকে কোলে করে নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। টপের এমন ব্যবহারের জন্য জেরির কাছে টপ ক্ষমা চায়। টপ জেরিকে বলে, আমার জন্যই তোমার আজ এমন অবস্থা, তুমি আমাকে মাফ করে দাও। অন্যদিকে জেরির ধীরে ধীরে অসুস্থতা বেড়ে যায়। টপ কোনোভাবেই বুঝতে পারছিল না সে এখন কি করবে, কিভাবে সে জেরিকে সুস্থ করবে। অসুস্থ অবস্থায় জেরি টপকে বলে সে যেন তাকে সেই ঈশ্বরের কাছে নিয়ে যায়, যা জেরিন জঙ্গলের মাঝে দেখেছিল, কারণ তার মনে হচ্ছিল সে বোধহয় আর বেশি সময় বাঁচবে না। এজন্য জেরি মরার আগে ঈশ্বরের কাছে তার সেই ইচ্ছেগুলো বলতে চায়। টপ জেরির কথা শুনে বাধ্য হয়ে সেখানে নিয়ে যায়। টপ জেরিকে সেখানে নিয়ে আসার পর জেরিকে একটি পাথরের উপর শুইয়ে দেয় এবং টপ ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে যেন জেরিকে আগের মতোই সুস্থ করে দেয়। এভাবে অনেকটা সময় যাওয়ার পর জেরি আগের মতোই সুস্থ হতে থাকে ধীরে ধীরে। সে এখন চলাচলও করতে পারে। টপ জেরিকে এভাবে দেখে অনেক খুশি হয়ে যায় এবং তারা ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তারা ভাবতে থাকে এই ঈশ্বরের জন্য হয়তোবা জেরি আজকে সুস্থ হয়ে উঠেছে এবং জেরিকে ফিরে পেয়েছে। আসলে তেমনটা কিছুই নয়। এরপর টপ জেরিকে নিয়ে সমুদ্রের মাঝে সাঁতার কাটতে চলে যায়। এরপর তারা সমুদ্র থেকে উঠে আসার পর একটি কিনারায় বসে ফল খাইতেছিল। এরপর টপের জেরিকে দেখে আকর্ষণ বেড়ে যায়। এরপর তারা দুজনকে শুধু দেখছিল। টপ যখন ধীরে ধীরে জেরির কাছে এগিয়ে যায়, জেরি আর আগের মতো বাধা দেয় না এবং জেরির নিজ ইচ্ছায় শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। আর এটা ছিল জীবনের প্রথম মিলিত হওয়া। তারা দুজনেই শারীরিক সম্পর্কে মেতে ওঠে। তারা দুজনেই শারীরিক সম্পর্কে মিলিত হওয়ার পর তাদের দুজনের এতটাই ভালো লাগে যে যেটা তারা এর আগে কোনোদিনও অনুভব করতে পারেনি। এরপর তারা দুজনেই ঘনিষ্ঠ হতে থাকে। আগের মতো জেরি আর এখন কোনো বাধা দেয় না। যখনই তাদের ইচ্ছে হয় তখনই তারা শারীরিক সম্পর্কে মিলিত হয়। কেন জানি তাদের অন্য কাজের থেকে এই কাজটি করতে বেশি ভালো লাগে। এরপর তারা বেশি বেশি মিলিত হতে থাকে। এভাবেই কয়েক মাস পার হয়ে যায়। এভাবে কয়েক মাস পরে জেরি তার পেটে ব্যথা অনুভব করে এবং জেরির কেন জানি মনে হচ্ছে পেটের ভিতরে কেউ আছে যে সবসময় তাকে আঘাত করতে থাকে। ধীরে ধীরে জেরির পেটের সাইজও অনেক বড় হতে থাকে। হয়তো জেরির পেটে বাচ্চা আছে, কিন্তু এটার ব্যাপারে তারা কোনো কিছুই জানতো না, কারণ তাদেরকে এই ব্যাপারে কেউ কিছু বলেনি। তাই তারা এই ব্যাপারে কোনো কিছুই জানে না, কারণ তারা এই দ্বীপের মাঝে ছোটবেলা থেকেই বড় হয়েছে, যার ফলে পেটে বাচ্চা আসার বিষয়টি তারা কোনো কিছুই বুঝতে পারে না। টপ জেরির কাছে গিয়ে সান্ত্বনা দেয়, কারণ সান্ত্বনা দেওয়া ছাড়া তারা আর কিছুই করার ছিল না। এভাবে আরো কয়েকটি মাস কেটে যায়।
হঠাৎ একদিন রাতের বেলা টপ জেরিকে আর দেখতে পায় না। টপ দ্বীপের চারপাশে ভালোভাবে খুঁজতে থাকে। হঠাৎ সে জঙ্গলের ওপারে কিছু মানুষের আওয়াজ শুনতে পায়। সে ওখানে যেয়ে দেখতে পায় কিছু লোক তাদের ধর্মীয় উৎসব পালন করছিল। টপ তাড়াতাড়ি করে মন্দিরের কাছে চলে যায় এবং সেখানে সে যে দেখতে পায় কিছু লোক আনন্দ করতেছিল এবং একজন ব্যক্তিকে জবাই করে ঈশ্বরের নামে উৎসর্গ করতেছিল। এটা দেখে টপ অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে সে দৌড়ে পালিয়ে যায় এবং সেখান থেকে যেয়ে সে জেরিকে খুঁজতে শুরু করে। টপ জেরিকে খুঁজতে খুঁজতে সে দেখতে পায় জেরি একটি গাছের নিচে বসে কান্না করতেছিল, কেননা জেরির পেটের ব্যথা এখন আর সহ্য করতে পারতেছে না। টপ কোনোভাবেই বুঝতে পারছিল না যে জেরিকে সে কিভাবে সুস্থ করবে। সে তো জানতো না জেরির সন্তান হওয়ার ব্যথা উঠেছে। এরপর আমরা দেখতে পাই জেরির পেট থেকে ফুটফুটে একটি ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। এটা দেখে তারা কোনো কিছুই বুঝতে পারছিল না। টপ ভাবতে থাকে জেরির সাথে এটা কি হলো। কিছুক্ষণ পর সেখান থেকে তারা আবার বাচ্চাটাকে নিয়ে সমুদ্রের কিনারায় তাদের বাসায় চলে আসে। বাড়িতে আসার পর বাচ্চাটি জোরে জোরে কান্না করতে থাকে। টপ বুঝতে পারে হয়তোবা বাচ্চাটার অনেক ক্ষুধা লেগেছে। এরপর বাচ্চাটির জন্য জঙ্গল থেকে কিছু ফল নিয়ে আসে এবং বাচ্চাটির মুখে দেয়। আর এত ছোট বাচ্চা কি আর ফল খেতে পারে? বাচ্চাটি আসলে কি খেতে পারবে এটা তারা দুজনেই কোনোভাবেই বুঝতে পারছিল না। এরপর বাচ্চাটিকে জেরি কোলে নেয়। জেরি যখন বাচ্চাটিকে বুকের কাছে নেয়, বাচ্চাটি তখন জেরির স্তন থেকে দুধ খাওয়ার চেষ্টা করে। এরপর জেরি বাচ্চাটিকে দুধ পান করায়। এরপর বাচ্চাটির কান্না থেমে যায়। যখনই বাচ্চাটিকে দুধ পান করায় তখনই বাচ্চাটি শান্ত হয়ে যায়। এরপর তারা দুজনেই বুঝতে পেরে যায় যে বাচ্চাটিকে কি খাওয়ানো দরকার। বাচ্চাটির আসল খাবার ফল নয়, অন্য কিছু, যা শুধুমাত্র এক মায়ের কাছেই রয়েছে। এরপর যখনই বাচ্চাটি কান্না করত তখনই জেরি তার বুকে দুধ পান করাতো। এরপর বাচ্চাটির তারা একটি সুন্দর নামও দেয়। যে মানুষটি তাদেরকে বাঁচিয়েছিল সেই ব্যক্তিটির নাম অনুসারে তাদের বাচ্চার নাম রাখে ফরিদ। এটা ছিল গল্পের প্রথম পার্ট। আপনি যদি গল্পের পুরো অংশটি শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর আপনি যদি আপনার মাকে বেশি ভালোবাসেন তাহলে ভিডিওটিতে একটি কমেন্ট করে যান আর কমেন্টে লিখে যান আই লাভ ইউ মা। আপনার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।